আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতা ৯ এর সর্বশেষ যেই শিখন অভিজ্ঞতা ৯ সেটি আমরা আজ বিস্তার পরিমাপ এই অধ্যায়ের পরিমিত ব্যবধান নিয়ে আলোচনা করব। দেখো, নিচের উপাত্ত সেট তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। এখানে এক্স একটি সেট, ওয়াই একটি সেটের কিছু মান দেওয়া আছে, জেড এর কিছু মান দেওয়া আছে। এটি যে সেট সেটি আমরা কিন্তু আগে থেকে জানি। এই প্রত্যেকটা সেটের সর্বোচ্চ মান হচ্ছে 12 এবং সর্বনিম্ন মান হচ্ছে 2। বিয়োগ করলে পাবো আমরা পরিসর, সেটি হচ্ছে 10। প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে 10। তাছাড়া পরিসর তথ্যসারের সকল মানের উপর নির্ভর করে না। এই চরম মান ও নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। কিন্তু উপরের উপাত্ত সেট তিনটি নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে সংখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। এদের কেন্দ্রীয় মানও কিন্তু ভিন্ন ভিন্ন। গড় ব্যবধান তথ্যসারির প্রত্যেকটি মানের উপর নির্ভরশীল হলেও আবার বিচ্যুতির পরম মান কিন্তু নির্ণয় করা হয়। এজন্য পরবর্তীতে কোনো বীজগাণিতিক প্রক্রিয়ায় এটি ব্যবহার করা যায় না। তাছাড়া পরম মান প্রাপ্তির জন্য গাণিতিকভাবে ঋণাত্মক ব্যবধানগুলো ঋণাত্মক ধনাত্মক হিসেবে বিবেচনা করায় এতে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তথ্যসারের সকল মানের মধ্যে প্রকৃত বৈচিত্র্য নির্ণয় করতে হলে নতুন একটি পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পরিমিত ব্যবধান অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। 1983 খ্রিস্টাব্দে কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে, প্রশ্ন হবে এক কথা এবং টিক চিহ্ন, সুতরাং এগুলো মনে রাখবা যে পরিমিত ব্যবধান শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন, কে ধারণা দেন, কত সালে। কিন্তু পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের ভেদাঙ্ক সম্পর্কে জানতে হবে। আমাদের নিশ্চয়ই মনে আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় পরম মান ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেন? কারণটি নিচের বক্সে লিখি। এটি মাথা খাটে এখানে লিখতে বলা হয়েছে। চলো সেটি আমরা লিখি। দেখো, এখানে মাথা খাটানোর কাজ। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করার কারণ নিম্নরূপ। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় আমরা শ্রেণীর মধ্যবিন্দু হতে গাণিতিক গড় এবং মধ্যমান বিয়োগ করেছি। এই বিয়োগফলগুলো ঋণাত্মক বা ধনাত্মক উভয়ই হতে পারে। আমরা জানি ব্যবধান বা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা ব্যবধানের পরম মান ব্যবহার করেছি, কেননা পরম মানের মান সর্বদা ধনাত্মক হয়। অতএব গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের ধনাত্মক মান পাওয়ার জন্য আমরা পরম মান ব্যবহার করে থাকি। এই অংশটুকু শুধু লিখে দিব, মাথা খাটার অংশটুকু। তাহলে এই অংশটুকু দেখলাম। গড় ব্যবধান নির্ণয়ে পরম মান ব্যবহার সংক্রান্ত সমস্যাটি আমরা অন্যভাবেও সমাধান করতে পারি। তথ্য রাশির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানকে বর্গ করে। সেক্ষেত্রে অবশ্যই বিচ্যুতির বর্গ অঋণাত্মক হবে। ধরো কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 n xn পর্যন্ত এবং তাদের গাণিতিক গড় x বার। তাহলে গাণিতিক গড় থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি x1 x বার, x2 x বার, x3 x বার xn x বার। এই প্রত্যেকটার উপর স্কয়ার, যেহেতু বর্গ বলছে বর্গের সমষ্টি মানে যোগ, এজন্য মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে। যদি তাই হয় তাহলে ব্যবধানের বর্গের সমষ্টি 0 হয়। অতএব x1 xi x বার অবশ্যই 0 হবে। তার মানে এখানে i বলতে এখানে x1 x2 x3 এই মানগুলোর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে গড় ও মানগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু যদি সামেশন i ইকুয়াল 1/n, অর্থাৎ এই i এর মান হবে 1 থেকে n পর্যন্ত, xi x বারের উপর স্কয়ার এর মান খুব ছোট হয়, তবে তথ্য সারির প্রতিটি মান গাণিতিক গড় বা কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ বিস্তার ব্যবধান কম হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি তথ্য সারির মানগুলোকে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। চলো বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আলিয়ার পরিবারের সদস্য সংখ্যা 6। তাদের বয়স 5, 15, 25, 35, 45, 55 বছর। পরিবারের সদস্যদের গড় বয়স 30। হিসাব করে যাচাই করে দেখো। গড় বয়স পাওয়া গেছে 30। এক্ষেত্রে গাণিতিক গড় x বার থেকে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টি, মানে গাণিতিক গড় এই যে x বার পেয়েছি, এখান থেকে প্রত্যেকটা মান এই 5 থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যেটা পাবো তার আবার বর্গ করে যোগ করতে হবে। সেটাই বলা হয়েছে বিচ্যুতির বর্গের সমষ্টি। দেখো 5 থেকে 30 বিয়োগ, এখানে তাহলে 25, 25 এর উপর বর্গ করলে পাবো 625। এইভাবে প্রত্যেকটা মান
এভাবে প্রত্যেকটা মান থেকে অর্থাৎ এই বয়স থেকে গড় বাদ দিয়ে সেটা বর্গ করার পর যেটি পাবো সেটি এখানে যোগ করলে পাবো হচ্ছে 1750। এটি হচ্ছে বর্গের বিচ্যুতির সমষ্টি, সমষ্টি মানে যোগ। অপরদিকে টমাসের পরিবারে 51টি পরিবারের মোট 31 জন সদস্য। বাড়িতে সব সময় একটি উৎসব আমেজ লেগেই থাকে। টমাসের পরিবারের সদস্যদের বয়স, এখানে সবার বয়স দেওয়া আছে বছর অনুযায়ী, এবং তাদের বয়সের গড় নির্ণয় করে পেয়েছে 30 বছর। এদেরও 30। এক্ষেত্রে হিসাবটি যাচাই করে দেখো যে গড় এটা হয় কিনা, অর্থাৎ এই সবগুলো মান যোগ করে 31টা মান আছে, 31 দিয়ে ভাগ দিলে এখানে পাওয়া যাবে 30। এখানেও যদি একইভাবে এই প্রত্যেকটা মান থেকে গড় বিয়োগ করা হয়, তার বর্গের সমষ্টি করা হয়, সেক্ষেত্রে দেখো এখানে পাওয়া গেছে 2480। দেখো এখানে y1 থেকে y বার এভাবে ডট 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 পর্যন্ত সবগুলো চলে গেছে, মানগুলো বের করা হয়েছে। এখন সকল স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করলে এই বিচ্যুতির এইটি, এখন একটি বিষয় লক্ষ্য করে দেখো যে একের উপর স্কয়ার, দুইয়ের উপর স্কয়ার, তিনের উপর স্কয়ার, স্বাভাবিক সংখ্যা এখানে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, সিরিয়াল বাই সিরিয়াল চলে গেছে। এর সংখ্যা যদি n স্কয়ার হয়, অর্থাৎ n এর উপর n তম সংখ্যা পর্যন্ত হয়, তাহলে আমরা এই সূত্র জানি n into n plus 1 into 2n plus 1 by 6। এটি হচ্ছে সূত্র সকল স্বাভাবিক সংখ্যা। এখানে দেখো যে স্বাভাবিক সংখ্যা কি 15, 16, 17, 18, 19, 20, 21 সিরিয়ালে চলে এসেছে 45 পর্যন্ত। সুতরাং এটি কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, আর সেটির সূত্র কি n into n plus 1 into 2n plus 1 by 6। এখানে কিন্তু সেই সূত্রটাই ব্যবহার করা হয়েছে। দেখো এখানে 15, এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাহলে সর্বশেষ মান হচ্ছে 15। তাহলে 15 ইন্টু 15 যোগ 1 আর 15 দুগুণ 30 যোগ 1, এই ক্যালকুলেশন করে পাওয়া গেছে 2480। তাহলে এখানে একটা আমরা সূত্র জানতে পারলাম যে স্বাভাবিক সংখ্যার সূত্র কি, এই সূত্রটি কিন্তু মনে রাখো, কাজে লাগবে। বা এখানে সকল স্বাভাবিক সংখ্যার n সংখ্যক হলে তার সূত্র কি সেটি পরীক্ষায় আসতেও পারে, টিক চিহ্ন অথবা এক কথায় প্রকাশে। উপরের হিসাব দুটি পর্যালোচনা করে দেখা যায় যে আলিয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের গাণিতিক গড় একই, কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তার 30-এর চেয়ে আলোর পরিবারের বয়সের বিস্তার 50, এটি কিন্তু বেশি। সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্যসারির উপাত্ত ও তাদের গাণিতিক গড়ের ব্যবধান বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। তথ্যসারির উপাত্ত বা গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টির গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ এদের 1/n ইকুয়াল সামেশন i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত xi মাইনাস x বার এর উপর স্কয়ার নির্ণয় করতে হবে। যেমন আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পাবো 1750 6 দ্বারা ভাগ করলে পাবো 291.67। আর টমাসের পরিবারের ক্ষেত্রে সেটি পাবো হচ্ছে 80। দেখো ওখানে আগের মান বের করে নিয়েছিলাম, সামেশনের মান, তাকে 6 দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলো পাওয়া গেছে। এটা 31 দ্বারা 31 আছে, 80। দুই পরিবারের ফলাফল থেকে এটি আরো স্পষ্ট যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তার এসে আলিয়ার পরিবারের সদস্যের বিস্তার অনেক বেশি। অতএব বিস্তার পরিমাপের জন্য 1/n সামেশন i থেকে i এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত xi মাইনাস x বার এর উপর স্কয়ার একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। আর এটি হলো ভেদাঙ্ক বা ভেরিয়েন্স। এটাকে সিগমা স্কয়ার, এর নাম হচ্ছে সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। সুতরাং কোন তথ্যসারি বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধান বর্গের সমষ্টি মোট তথ্য সংখ্যার দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলে। তাহলে এখানে এক কথায় প্রশ্নের উত্তর পড়তে পারে ভেদাঙ্ক কাকে বলে, তোমরা এটি অবশ্যই মুখস্থ করবে। এরপর হচ্ছে মাথা খাটাও। মাথা খাটার অংশকে আলিয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক কত হবে সেটি নির্ণয় করতে হবে। চলো এই অংশটুকু আমরা দেখি। তো দেখো সমাধান, আলিয়ার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, আর আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের গড় পেয়েছি 30। গাণিতিক গড় হতে x বার হতে আলিয়ার পরিবারের প্রতিটি বয়সের সদস্য বর্গের সমষ্টি, অর্থাৎ i ইকুয়াল এখানে যে 6, এটা 6 লেখা আছে, xi মাইনাস x বার এর উপর স্কয়ার, এটি পাওয়া গেছে 1750। আলিয়ার পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক, এই সূত্রটি বের করলাম, সিগমা স্কয়ার ইকুয়াল
সামেশন আই এর মান 1 থেকে 6 পর্যন্ত xi মাইনাস x বার অর্থাৎ গড় এর উপর হোল স্কয়ার এর সমষ্টি পেয়েছি আমরা 1750 আর n এর মান 6 ভাগ করলে যেটা পাবো 291.67। আবার টমাসের পরিবারের সদস্যের সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 31 জন, গড় পেয়েছিলাম 30 এবং এর বর্গের সমষ্টি পেয়েছিলাম 2480। সুতরাং টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক নির্ণয় করে পেয়েছি 80। আলিয়া ও টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে 291.67 ও 80। তাহলে আলিয়া ও টমাসের পরিবারের সদস্যের ভেদাঙ্ক পেলাম কত? একটি পেলাম হচ্ছে 291, যে উপরে 291.67 আর আরেকটা পাওয়া গেছে 80। এই কথাটি লিখে দিলে হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয় করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।